সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই বিশেষ অনলাইন ক্লাসে তোমাদের সামনে আবারও আমি হাজির হয়েছি। আমি পিয়া ফেরদৌসী, প্রভাষক গণিত। আজকে আমি একাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে কণিক থেকে কিছু আলোচনা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো শুরু করা যাক আজকের আলোচনা। কণিক কণিক হলো একটি বিশেষ ধরনের কার্ভ, মানে একটি বক্ররেখা। তো এটি কিভাবে আমরা পেতে পারি? কোনো একটি সমকোণী ত্রিভুজের ফিজিক্যাল ডাইমেনশন দেখানোটা আসলে সহজ না, তবে লম্বকে স্থির রেখে যদি অতিভুজকে চারপাশে ঘুরানো হয়, তাহলে এই ঘূর্ণনের ফলে যে শেপ আসে আমরা তাকে কোণক বলতে পারি। কোণক দেখতে তোমাদের খুব পছন্দের আইসক্রিম কোণের মতো, কিংবা তোমরা বার্থডেতে যে বার্থডে ক্যাপগুলো ইউজ করো সেগুলোর মতো। আশা করি তোমরা কোণক কেমন সেটি ভাবতে পারছো। তো একটি কোণকের পৃষ্ঠতলকে আমরা যদি একটি সমতল, সেটি হতে পারে একটি ব্লেড কিংবা একটি ছুরি, এরকম কিছু দিয়ে টাচ করি, তাহলে মোট 4 ধরনের কণিক পাবো, যথা সার্কেল অর্থাৎ বৃত্ত, প্যারাবোলা অর্থাৎ পরাবৃত্ত, ইলিপস অর্থাৎ উপবৃত্ত এবং হাইপারবোলা অর্থাৎ অধিবৃত্ত। তাহলে আমরা যা জানলাম, কণিক হচ্ছে কোণকের একটি ব্যবচ্ছেদ। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, চলো বোর্ডে একটু দেখে নিই। একটি সমকোণী ত্রিভুজ, খেয়াল করো, এটি অতিভুজ, এটি লম্ব, এটি ভূমি। এখানকার এই লম্বটিকে যদি স্থির রেখে অতিভুজের ঘূর্ণনের ফলে এরকম একটা শেপ আসতে পারে। ওকে, এই কিন্তু হলো কোণক। এখন আমরা যেটি বলছিলাম যে কোণকের ব্যবচ্ছেদের মাধ্যমে আমরা পেতে পারি কণিক, যেটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, দ্বিতীয় পত্রের জ্যামিতির একটি অধ্যায় কণিক। ওকে, তো খুব অল্প কথায় খুব সহজে যদি আমরা খেয়াল করি, এই কোণককে যদি সরাসরি এভাবে টাচ করি কোনো ব্লেড অথবা ছুরি দিয়ে, মানে কেটে নেই, যে শেপটি আসবে সেটি হবে বৃত্ত। এখন এভাবে মানে সোজাসুজি একদম কেটেছ, যদি সোজাসুজি না কেটে কোনো অ্যাঙ্গেলে কাটো, মনে করো এরকম, তাহলে সেটি হয়ে যাবে উপবৃত্ত। ওকে, তাহলে যে শেপটি পাবো সেটি হলো উপবৃত্ত। এটি হলো হেলানো তল। এই হেলানো তলের সমান্তরালে যদি আমরা টাচ করি তাহলে পাবো পরাবৃত্ত, যেমনটা এই যে ধরো এরকম। এটি হলো প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরালে টাচ করি তাহলে এটি পাবো অধিবৃত্ত। তাহলে এই কোণকের 4 ভাবে ব্যবচ্ছেদের ফলে 4 রকমের কণিক আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা পেতে পারি। এই গেল আমাদের একটু জানার ব্যাপার। তো এবার চলো তত্ত্বীয়ভাবে পুস্তকের ভাষায় যেটি, যে কণিক বলতে আমরা কি বুঝবো। ঠিক আছে, বই সাথে রাখবে, বইয়ে আছে, সাথে আমার আলোচনাগুলো শুনবে। তো কণিক বললে বলা যায় যে সমতলে একটি চলমান বিন্দু থেকে ওই সমতলেরই একটি স্থির বিন্দুর দূরত্ব। ওকে, এবং ওই চলমান বিন্দু থেকে একটি নির্দিষ্ট সরল রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্বের অনুপাত ধ্রুবক। এই শর্ত মেনে চলমান কোনো বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথকে আমরা বলবো কণিক। তোমাদের হয়তো একটু জটিল মনে হচ্ছে ব্যাপারগুলো, আমি ব্যাখ্যা করছি। তাহলে আমরা যা যা বললাম, এখানে 3টি ব্যাপার চলে আসছে। একটি হলো স্থির বিন্দু, এই স্থির বিন্দুটি হলো কণিকের উপকেন্দ্র, এটিকে আমরা ফোকাস বলতে পারি। ফোকাস অর্থাৎ উপকেন্দ্র। নির্দিষ্ট যে সরল রেখাটির কথা বলা হলো সেটি হলো ডিরেক্ট্রিস অর্থাৎ নিয়ামক রেখা।
আর সংজ্ঞায় যে ধ্রুবকটির কথা বলা হয়েছে এটিকে আমরা বলবো ইসেন্ট্রিসিটি অর্থাৎ উৎকেন্দ্রিকতা, যাকে ই দ্বারা সূচিত করা হয়। এই হলো ব্যাপার। এবার আমরা একটু চিত্রের মাধ্যমে দেখে নেব। ওকে, চিত্রটি খেয়াল করো, কণিকের সংজ্ঞাটি একদমই স্পষ্ট হয়ে যাবে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এই হলো মূল বিন্দু। ওকে, এখানে পি হলো একটি চলমান বিন্দু। চলমান বিন্দু মানে কি, তোমরা ধরো যে একটি বৃত্ত, বৃত্তের উপরে একটি বিন্দু, এটি যে এভাবে চলে কিন্তু একটি সঞ্চার পথের সৃষ্টি করছে, যাতে তোমরা এই চলমান বিন্দুর অবস্থানগুলোকে অ্যাড করলে একটি বৃত্ত পাও। তাহলে এরকম একটি চলমান বিন্দু হলো পি, যেটির স্থানাঙ্ক এক্স ওয়াই। আর হলো একটি স্থির বিন্দু, যেটি এই যে এখানে এস দ্বারা আমরা সূচিত করেছি। আর যে নির্দিষ্ট সরল রেখা সেটিকে আমরা সূচিত করেছি এম জেড এম ডট। তাহলে কি দাঁড়ালো, পি হচ্ছে চলমান বিন্দু যার স্থানাঙ্ক এক্স ওয়াই, তারপরে এস হলো একটি স্থির বিন্দু, আর এম জেড এম ডট হলো একটি স্থির সরল রেখা। তো এই ক্ষেত্রে এই পি বিন্দু থেকে, অর্থাৎ এই চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব তাহলে কি বলা যাবে, পি এবং এস এর মধ্যবর্তী দূরত্ব, সেটিকে আমরা এসপি দিয়ে সূচিত করতে পারি, এই যে এসপি। এবং এই যে সরল রেখা, সরল রেখাটি থেকে এই যে চলমান বিন্দু পি, সেটির দূরত্ব আমরা বলতে পারি, লম্ব দূরত্ব হয় বিন্দু থেকে সরল রেখার মধ্যে, পিএম। তাহলে হলো এই চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব আমরা কাউন্ট করেছি এসপি, আর হচ্ছে চলমান বিন্দু থেকে স্থির যে সরল রেখা তার লম্ব দূরত্ব কাউন্ট করলাম পিএম দিয়ে। তাহলে এসপি বাই পিএম এই দুইটির অনুপাত, ঠিক আছে, আমরা এভাবেও লিখতে পারতাম এসপি অনুপাত পিএম ইকুয়াল ই, একটি ধ্রুবক। তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি, এই চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব অনুপাত চলমান বিন্দু থেকে স্থির সরল রেখার লম্ব দূরত্ব ইকুয়াল একটি ধ্রুবক, অর্থাৎ এসপি বাই পিএম ইকুয়াল ই। ওকে, এই ইটি হলো উৎকেন্দ্রিকতা, আমরা ই দিয়ে সূচিত করি। এখন এই ই এর মানের ভিত্তিতে আমরা কিন্তু কোণকের ব্যবচ্ছেদের মাধ্যমে অলরেডি দেখেছি কণিকের অবস্থাগুলো। এখন আসব যে ই এর মানের ভিত্তিতে কিভাবে কণিকের বিভিন্ন প্রকারগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। যখন ই এর মান 1 হবে, অর্থাৎ ই ইকুয়াল 1 হলে আমরা কণিকটিকে বলবো পরাবৃত্ত, প্যারাবোলা। প্যারাবোলা মানে পরাবৃত্ত। যদি ই এর মান 0 থেকে বড় হয়, 1 থেকে ছোট হয়, তাহলে আমরা কি বলবো, উপবৃত্ত অর্থাৎ ইলিপস। ওকে, যখন ই ইজ গ্রেটার দেন 1 অর্থাৎ ই এর মান 1 থেকে বড়, তখন আমরা বলবো কণিকটিকে অধিবৃত্ত। হাইপারবোলা মানে হলো অধিবৃত্ত। তাহলে আমরা প্রথমে একটু জেনে নেওয়ার জন্য কোণকের ব্যবচ্ছেদের মাধ্যমে কণিক কিভাবে আসছে সেগুলো দেখলাম, এবং কণিকের যে সংজ্ঞা সেটি থেকে যে ধ্রুবক আছে, ধ্রুবকের মান অর্থাৎ উৎকেন্দ্রিকতার মানের ভিত্তিতে কণিকের যে প্রকারভেদগুলো হয় সেটা জানলাম। এখানে লেখার ক্ষেত্রে আরেকটা লেখা দরকার ছিল, সেটি হলো এর মান যদি 0 হয় তখন কণিকটি হয়ে যাবে বৃত্ত। তোমাদের এই যে দ্বিতীয় পত্রে ষষ্ঠ অধ্যায়ে কণিকে আছে, এখানে মূলত 3টা অংশ, এই ষষ্ঠ অধ্যায়ের মানে 3টা সাব চ্যাপ্টার বলতে পারো, পরাবৃত্তের জন্য একটা, উপবৃত্তের জন্য একটা, অধিবৃত্তের জন্য একটা, অর্থাৎ কণিকের এই 3টি পার্ট নিয়েই আমাদের ষষ্ঠ অধ্যায়। তবে তোমাদের মাথায় রাখতে হবে বৃত্ত কিন্তু এক ধরনের কণিক, আর উৎকেন্দ্রিকতার মান সেটা থেকে 0। ওকে, তাহলে এভাবে আমরা জানলাম কণিকের সংজ্ঞা এবং কণিকের প্রকারভেদগুলো, অংশগুলো। এবার চলে আসো কণিকের প্রথম যে ভাগ পরাবৃত্ত, সেটি নিয়ে একটু আলোচনা করব আজকের ক্লাসে। তোমরা দেখো, যেটি বলছিলাম যে কোণককে যদি তার হেলানো তলের সমান্তরালে টাচ করো অর্থাৎ কেটে নাও, তাহলে আমরা পাবো পরাবৃত্ত। এরকম একটি শেপ চলে আসে।
তোমরা কিন্তু নিজেরা চাইলেও দেখতে পারো। কোনো তোমরা যে আইসক্রিম খাও, কোনক সরি কোন, অথবা তোমাদের বার্থডে কেক, হ্যাঁ, তো হেলানো তল মানে তো তোমরা বুঝতে পারছো, দুই সাইডে যে দুটো সরল রেখার মতো শেপ, যে কোনো একটির সমান্তরালে কেটে নিলেই তোমরা পরাবৃত্তের শেপটা পেয়ে যাবে। আমি এভাবে একটু এঁকে দেখাচ্ছি। এই হলো এক্স আর ওয়াই অক্ষ। ওকে, যদি মূল বিন্দুগামী কোনো পরাবৃত্ত হয়, মোটামুটি এরকম একটা শেপ আমরা ধরে নিচ্ছি। এদিকে এটা বললাম পি বিন্দু, যেটি ছিল আমাদের সংজ্ঞায় চলমান বিন্দু, এক্স ওয়াই জেড স্থানাঙ্ক। এটিকে ধরলাম এস, যেটি আমরা বলেছিলাম স্থির বিন্দু, অর্থাৎ কি উপকেন্দ্র। হ্যাঁ, এই এস হলো উপকেন্দ্র। আর কি ছিল সংজ্ঞায়? তিনটি ব্যাপার ছিল। আরেকটি ছিল কি স্থির সরল রেখা, নির্দিষ্ট সরল রেখা। তাহলে এটিকে আমরা এম জেড এম ডট এভাবে চিহ্নিত করলাম। তাহলে পরাবৃত্তের একদম স্পেসিফিক পরাবৃত্তের যে ব্যাপার, সেটিতে আসলে কি হবে আমাদের বলতো? এই যে চলমান বিন্দু থেকে স্থির বিন্দুর দূরত্ব এসপি অনুপাত এই চলমান বিন্দু থেকে নির্দিষ্ট সরল রেখার লম্ব দূরত্ব পিএম, সংজ্ঞা বলে সমান ই দাও, কিন্তু পরাবৃত্ত যখন হবে তখন ই এর মান সরাসরি 1 হয়ে যাবে। তো এখান থেকে লেখা যাবে এসপি বাই পিএম ইজ ইকুয়াল 1 বা এসপি সমান পিএম। তাহলে পরাবৃত্তে এভাবে এসপি সমান পিএম আমরা সরাসরি ইউজ করতে পারবো, যে সংজ্ঞা আছে ওই অনুযায়ী। এখন চলো পরাবৃত্তের কিছু ব্যাপার আমরা একটু জেনে নিই এই রাফ চিত্রটা থেকেই। পরাবৃত্তে তোমরা দেখেছো এটি কিন্তু মূলত একটি পরাবৃত্তের শেপ। পরাবৃত্তের উপরস্থ যে কোনো একটি পি বিন্দু নিলাম, যেটির স্থানাঙ্ক এক্স ওয়াই। ওকে, তাহলে এই যদি হয়, এখানে এস হলো উপকেন্দ্র। এই ব্যাপারগুলো পরবর্তীতে লাগবে আমাদের, নামগুলো ব্যাপারগুলো তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই এস হলো কি উপকেন্দ্র, যেটিকে ফোকাস বলা যাবে। আর এম জেড এম ডট এটি হলো নিয়ামক রেখা, ডিরেক্ট্রিক্স বলা যায়। হ্যাঁ, এরপরে আরো কিছু ব্যাপার থেকে যায়, সেগুলো হলো পরাবৃত্তের অক্ষরেখা। এখন আমরা জানবো যে পরাবৃত্তের অক্ষরেখাটা কি। এটা বলা যায় যে রেখার সাপেক্ষে, খেয়াল করো, যে রেখার সাপেক্ষে পরাবৃত্তটি সিমেট্রিক অর্থাৎ প্রতিসম, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ হবে, তাই হলো ওই পরাবৃত্তের অক্ষরেখা। এই যে পরাবৃত্ত, এটিকে সমান দুটি অংশে ভাগ করেছে কি এক্স অক্ষ, কাজেই এই পরাবৃত্তের জন্য এক্স অক্ষটি হলো অক্ষরেখা। সব ক্ষেত্রে এই যে এক্স অক্ষ হবে তা কিন্তু না, অনেকগুলো ব্যাপার আছে, আমরা ধীরে ধীরে সেগুলো জানবো। ওকে, এরপরে আসো শীর্ষবিন্দু। পরাবৃত্তটি অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করবে সেটিকে আমরা বলবো শীর্ষবিন্দু। এখানে খেয়াল করো, তাহলে এক্স অক্ষ যেটি, সেটি যদি পরাবৃত্তের অক্ষরেখা হয়, পরাবৃত্তটিকে ও বিন্দুতে ছেদ করেছে অক্ষরেখাকে, তাহলে এখানে ও অর্থাৎ মূল বিন্দুটাকে আমরা বলবো এই পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু। তাহলে আমরা মোট কয়টি ব্যাপার জানলাম? সংজ্ঞা থেকে চলে আসছিল তিনটি ব্যাপার, যে একটি চলমান বিন্দু, একটি স্থির বিন্দু, একটি নির্দিষ্ট সরল রেখা। এখন নতুন করে আর দুটো অ্যাড করলাম, সেটি হলো এই ক্ষেত্রে এক্স অক্ষটি হলো কি পরাবৃত্তটির অক্ষরেখা, এবং ও অর্থাৎ মূল বিন্দুটি কাজ করবে শীর্ষ বিন্দু হিসেবে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। এখন চলো আমরা এই যে পরাবৃত্তের একটি প্রমিত বা আদর্শ সমীকরণ আছে, সেটি দেখব কিভাবে আসে, প্রতিপাদনটা বিশেষ করে খেয়াল করব। চিত্রটি খেয়াল করো, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। এই ক্ষেত্রে শীর্ষবিন্দুটি মূল বিন্দুটি শীর্ষবিন্দু হিসেবে কাজ করছে,
এখন এই শীর্ষবিন্দুটিকে আমরা নাম দিলাম এ বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক হলো 0 0। ওকে, অর্থাৎ মূল বিন্দুটি শীর্ষবিন্দু হিসেবে কাজ করছে। এখানে শীর্ষবিন্দুটিকে চিহ্নিত করলাম এ বিন্দু হিসেবে, যেটির স্থানাঙ্ক 0 0। এরপরে দেখো পরাবৃত্তের এই ক্ষেত্রে অক্ষরেখা কোনটি? এক্স অক্ষ। ওকে, এখানে পি বিন্দুটি হলো চলমান বিন্দু, এর স্থানাঙ্ক xy। এরপরে এস হলো এই পরাবৃত্তের উপকেন্দ্র অর্থাৎ স্থির বিন্দু, ফোকাস। আর এই এম জেড এম ডট হলো নির্দিষ্ট সরল রেখা, যেটিকে আমরা বলি কি নিয়ামক রেখা অথবা দিকাক্ষ। তো এই যদি চিত্র হয়, এবার আমাদের কিছু ব্যাপার নিয়ে আসতে হবে। পরাবৃত্তের সংজ্ঞানুসারে AS বাই AZ ইকুয়াল 1, এটি খেয়াল করো। এখানে পরাবৃত্তের চলমান কোন বিন্দুর বেলায় কিন্তু আমরা বলেছিলাম যে SP বাই PM ইকুয়াল 1। তাহলে এই চলমান বিন্দুটি চলতে চলতে যে কোনো সময় মনে করি আমরা এই অবস্থানে চলে আসলো, অর্থাৎ এই এ বিন্দুতে চলে আসলো, তাহলে কি হবে? এ বিন্দুটি তখন কাজ করবে চলমান বিন্দু হিসেবে। তাহলে কি লেখা যায়? AS, চলমান বিন্দু স্থির বিন্দুর দূরত্ব AS, এই যে AS ডিভাইডেড বাই চলমান বিন্দু থেকে কি স্থির সরল রেখা বা নির্দিষ্ট সরল রেখার লম্ব দূরত্ব, তাহলে হবে AZ। তাহলে AS বাই AZ ইকুয়াল কি ছিল সংজ্ঞা মতে? E, অর্থাৎ 1। ওকে, তাহলে AS ইজ ইকুয়াল AZ হয়ে গেল। AS আর AZ এই দুটোকে আমরা ধরে নিলাম A। ওকে, তাহলে যদি AS সমান A হয়, এ তো কাজ করছে মূল বিন্দু হয়েই, হ্যাঁ, তাহলে এই এস বিন্দুর স্থানাঙ্ক কি? যেহেতু এক্স অক্ষের উপরে ভুজ হবে এ, কোটি হবে 0, অর্থাৎ এস বিন্দুর স্থানাঙ্ক হয়ে যাবে A, 0। ওকে, তাহলে এটুকু হয়ে গেল। এবার চলে আসো এখানে। মনে করি পরাবৃত্তের উপর যে কোনো চলমান বিন্দু P, যার স্থানাঙ্ক xy। P থেকে MZ, এই যে P থেকে MZ এই রেখায় একটি লম্ব টানবো PM, আর এ এক্স এর উপর লম্ব টানবো PN, এরকমই বলা আছে। দেয়ারফর কি দাঁড়ালো? PM, এই যে PM ইজ ইকুয়াল কি দাঁড়ায়? এই যে ZN, PM ইজ ইকুয়াল ZN, অর্থাৎ এই P থেকে M পর্যন্ত এই যে এইটুকু দূরত্ব, এটি হলো এই যে N থেকে Z পর্যন্ত দূরত্ব সমান। ওকে, তো ZN কে কি লেখা যাবে? AZ প্লাস AN। এ বিন্দু কিন্তু অ্যাকচুয়ালি এটা, তাহলে এই যে ZA এইটুকু তার সাথে সংযুক্ত করলাম AN, মিলে হলো NZ পরিমাণ, যেটিকে লেখা যাবে AZ এর পরিবর্তে A, AN এর পরিবর্তে X, অর্থাৎ PM এর মান ফাইনালি আমরা পাচ্ছি X প্লাস A। এটি আমরা নির্ণয় করে রাখলাম, পরবর্তীতে কাজে লাগবে। এবার আসো পরাবৃত্তের সংজ্ঞানুসারে। আবার সংজ্ঞা কি বলে আমাদের? SP বাই PM ইকুয়াল 1, একদম সরাসরি সূত্রের অ্যাপ্লিকেশন। এই যে SP বাই PM ইজ ইকুয়াল 1। পরের লাইনে লিখলাম SP ইজ ইকুয়াল PM, উভয় পক্ষে বর্গ করলাম। এখন খেয়াল করো SP অর্থাৎ S এবং P এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে যদি দূরত্ব নির্ণয় করতে হতো √ওভার দিয়ে লিখতাম কি? ভুজদ্বয়ের বিয়োগফল তার বর্গ যোগ প্রতিদ্বয়ের বিয়োগফল তার বর্গ, তাই তো? তো যেহেতু এখানে স্কয়ার আছে, তাহলে এই √ওভারটা উঠে গেল, অর্থাৎ এখানে হলো x মাইনাস a স্কয়ার প্লাস y মাইনাস 0 স্কয়ার। ওকে, যেটা থেকে y স্কয়ার পেয়েছো ইকুয়াল PM। অলরেডি কিন্তু PM এর মান x প্লাস a আমরা করে রেখেছি, তাহলে হোল স্কয়ার চলে আসলো। এরপরে করলাম y স্কয়ার ইজ ইকুয়াল x প্লাস a স্কয়ার মাইনাস x মাইনাস a স্কয়ার, পক্ষান্তর করা। তো y স্কয়ার ইজ ইকুয়াল তোমরা জানো, এইটুকু তোমাদের অনেক পছন্দের পরিচিত সূত্র, লেখা যাবে কি 4ax, অর্থাৎ a প্লাস b স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার যদি হয় 4ab। এখানে a এর পরিবর্তে a আর b এর পরিবর্তে এরকমটা কনভার্ট করে আমরা কাজ করে পরাবৃত্তের প্রমিত সমীকরণটি পেয়ে গেলাম। তাহলে হলো কি y স্কয়ার ইজ ইকুয়াল 4ax। এটি হলো পরাবৃত্তের প্রমিত বা আদর্শ সমীকরণ। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা যা দেখলাম
তোমরা এই ব্যাপারগুলো বইয়ের সাথে মিলিয়ে খুব ভালো করে খেয়াল করবে। ওকে, আর যে কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু করতে পারো। হ্যাঁ, তো পড়াশোনা চালিয়ে যাও, ইনশাল্লাহ সামনের ক্লাসে এই পরাবৃত্তের ধারাবাহিকতায় পরবর্তী অংশটুকু নিয়ে ইনশাল্লাহ হাজির হয়ে যাব। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।